ইন্টারনেট আসার পর থেকে 5ই আগস্ট পর্যন্ত আমাদের পরিবারের সাথে কি হয়েছে আপনারা জানেন না, কখনো কোথাও বলিও নাই। আজকে বলতে চাই, মুগ্ধ জানি না কি বুঝে সেই টিয়ার সেল, সেই গ্যাসের মধ্যে চোখ জ্বলাপোড়া করছিল, তারপরেও পানি নিয়ে মানুষের মাঝে ছুটে বেরিয়েছে। এই স্বৈরাচার আমলারাই এই ফেসিসকে, এই স্বৈরাচারকে টিকিয়ে রেখেছিল। আপনারা মানেন আর না মানেন, এটা সারা বাংলাদেশ জানে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে বলা হয়েছে শর্ট করে বলার জন্য, আবার বলা হয়েছে মুগ্ধকে নিয়ে স্মৃতিচারণ করার জন্য। আমি যদি মুগ্ধকে নিয়ে স্মৃতিচারণ শুরু করি, আজকে সারা রাত লেগে যাবে, এটা শেষ হবে না। কারণ ওর সাথে আমার সম্পর্ক এই দুনিয়াতে আসার আগের থেকে, মায়ের পেটের থেকে অনেক স্মৃতি আছে, অনেক মেমোরিজ আছে। আমি মুগ্ধ ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি এবং আমরা আমাদের পরিবার থেকে শুনেছি যে ছোটবেলা থেকে আমরা একজন আরেকজনের সাথে সবসময় প্রতিযোগিতা করতাম। প্রথম প্রতিযোগিতা শুরু হয়েছে আমরা যখন ঘরে মাটিতে কোনো কিছু পরা দেখতাম, সেটা জুতা হোক অথবা স্বর্ণের চেইন হোক, আমরা প্রতিযোগিতা করতাম কে আগে ওইটা নিয়ে বারান্দা দিয়ে বাইরে ফালায় দিবে। এইভাবে আমাদের প্রতিযোগিতা শুরু হয়েছে। তারপরে পড়ালেখা, খেলাধুলা, গান বাজনা সবকিছুর মধ্যে আমাদের প্রতিযোগিতা লেগেছিল। ছোট থেকে এভাবেই প্রতিযোগিতা করতে 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 বড় হয়েছি। 18 জুলাই মুগ্ধ জানি না কি বুঝে সেই টিয়ার সেল, সেই গ্যাসের মধ্যে চোখ যখন ঝাঁঝালো, গ্যাসে চোখ জ্বলাপোড়া করছিল, তারপরেও পানি নিয়ে মানুষের মাঝে ছুটে বেরিয়েছে মানুষকে সহযোগিতা করার জন্য। মুগ্ধর কখনোই সরকারি চাকরির প্রতি কোন রকম কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা কিছু ছিল না। আমরা দুই ভাই যথেষ্ট ওয়েল এস্টাবলিশ ফ্রিল্যান্সার আমাদের ছাত্র জীবনের সময় থেকে, এবং মুগ্ধ এতটাই সফল ফ্রিল্যান্সার ছিল যে ওর কখনো কোনো চাকরির প্রতি যাওয়ার, অ্যাটলিস্ট বাংলাদেশের কোনো চাকরির প্রতি যাওয়ার ওর কোনো দরকারই ছিল না। তারপরে সে 18 তারিখে রাস্তায় নেমেছিল একমাত্র আমাদের ভাইদের অধিকার আদায়ের জন্য, এই দেশকে একটা সুন্দর দেশে পরিণত করার জন্য এবং ভাইদের হত্যার বিচার চাওয়ার জন্য। 18 তারিখে মুগ্ধ যখন শহীদ হয়, আমরা অনেক বিষয় চিন্তা করেছি। যখন মুগ্ধর ডেথ সার্টিফিকেটটা আমার কাছে আসে, সেদিন বাসাতে আমি একাই ছিলাম, আমার বাকি পরিবারবর্গ ঢাকার বাইরে ছিল। যখন মুগ্ধকে হসপিটালে রেখে আমি ওর ডেথ সার্টিফিকেটটা নিতে চাই, এক হাত দিয়ে আমি ওর ডেথ সার্টিফিকেটটা নিয়েছি, আরেক হাত দিয়ে আমি মুগ্ধর ফোনটা পেয়েছি। একজন অচেনা মানুষ এসে আমার কাছে ওর ফোনটা দিয়ে গিয়েছে। বাংলাদেশেও এরকম হয়, চিন্তা করা যায় না সেদিন কিভাবে হয়েছে। তাও ও একটা আইফোন চালাতো, সে ফোনটা এসে আমার কাছে দিয়ে গিয়েছে। আমার আর মুগ্ধর চেহারা একই হওয়ার কারণে মুগ্ধর আইফোনের যে ফেস লকটা ছিল, আমার ফেস দিয়ে সেই ফেস লকটা খুলতো। মুগ্ধকে যখন আমরা দাফন কাফন শেষ করে আমরা আসি, আমি যখন মুগ্ধর ফোনটা খুলি, প্রথম ওর গ্যালারিতে যাওয়ার পর যে ভিডিওটা পাই, সেটা আপনারা যেটা দেখেছেন, ওর যে পানির ভিডিওটা ওর ফোনেই ছিল। আমরা তখনই ডিসিশন নেই, ততদিনে ইন্টারনেট শাটডাউন হয়ে গিয়েছিল। আমি তখনই ডিসিশন নেই যে আমরা দেশবাসীকে জানাবো কিভাবে মুগ্ধকে খুন করা হয়েছে, কিভাবে মুগ্ধকে হত্যা করা হয়েছে। অনেকজন আমাদেরকে অনেকভাবে মানা করেছে যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে কিছু বলার দরকার নেই বা করার দরকার নেই, কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আমরা জানাবো দেশবাসীকে কিভাবে মুগ্ধের সাথে নির্মমত হয়েছে, কিভাবে মুগ্ধকে হত্যা করা হয়েছে। আমরা ইন্টারনেট আসার সাথে সাথেই আমি আমার সোশ্যাল মিডিয়া থেকে আমি মুগ্ধর এই ভিডিওটা আপলোড করি, পাবলিশ করি দেশবাসীকে জানানোর জন্য। সাথে সাথে দেশবাসী জানতে পারেন মুগ্ধর সাথে যে অন্যায় হয়েছে, মুগ্ধকে যেভাবে হত্যা করা হয়েছে সেই বিষয়টা সম্পর্কে। এই পর্যন্ত কাহিনী আপনারা জানেন, কিন্তু ইন্টারনেট আসার পর থেকে 5ই আগস্ট পর্যন্ত
আমাদের পরিবারের সাথে কি হয়েছে আপনারা জানেন না, কখনো কোথাও বলিও নাই, আজকে বলতে চাই। আপনারা হয়তো বা জানেন যে তখন তৎকালীন স্বৈরাচার সরকারের শিক্ষামন্ত্রী ছিল নোফায়েল, আমি নামটা আমার ঠিক মনে নেই, তিনি আমাদের বাসায় এসেছিল, সাথে সরকারি আরো অনেক উচ্চ কর্মকর্তারা এসেছিল, সাথে আপনারা যে আমাদের সামনে আমলারা বসে আছেন এরকম অনেক বড় বড় আমলারাও এসেছিল। তাদের একটাই মোটিভ ছিল আমাদেরকে গণভবনে নিয়ে যাবে, সেই স্বৈরাচার হাসিনার সাথে দেখা করতে। আমরা রাজি হই নাই, আমরা বলছি আমরা কোনোভাবেই যাব না। যদি কারোর আমাদের সাথে দেখা করতে প্রয়োজন হয়, কেউ যদি নিজে অনুতপ্ত ফিল করে, সে প্রয়োজন হলে আমাদের বাসায় আসবে, কিন্তু আমরা কারোর কাছে যাব না। আমার ভাইয়ের সাথে অন্যায় হয়েছে, আমরা সেই অন্যায়কারীর সাথে আমরা দেখা করতে যাব না। তারপর থেকে নানাভাবে আমাদের উপর প্রেসার এসেছে, আপনারা জানেন। তারপরে সব শহীদ পরিবারদেরকে নিয়ে একটা গণভবনে নিয়ে যাওয়া হয়, কিন্তু আমরা সেখানে যাইনি। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা বিভিন্নভাবে আমাদের উপর হুমকি ধামকি দেওয়া হয়েছে। ডিজিএফআই থেকে পর্যন্ত আমাদের কাছে এসে আমার বড় ভাইয়ের কাছে হুমকি দিয়েছে যে আমরা যদি না যাই আমাদের নিরাপত্তা দেওয়া হবে না, তারপর যা হবে সেটার জন্য সরকার দায়ী না। এভাবেও আমার বড় ভাইকে আমাদের কাছে এভাবে বলা হয়েছে, তারপর আমরা যাই নাই। 28 তারিখ পর্যন্ত এভাবে যুদ্ধ করেছি। আমাদের এলাকার এমপি মন্ত্রী যারা ছিল মোটামুটি সবাই এসেছে এই আমাদেরকে গণভবনে নেওয়ার জন্য, কিন্তু আমরা যাইনি। 28 তারিখে আমরা না পেরে নিজেদের নিরাপত্তাহীন ভেবে আমরা আর বাসায় থাকতে পারিনি। 28 থেকে 5 তারিখ পর্যন্ত আমার বাবা আমাকে পাঠিয়ে দিয়েছে আরেক বাসায়, আমার বড় ভাই চলে গেছে আরেক বাসায়, আমি চলে গেছি অজানা আরেক বাসায়, যাতে কেউ আমাদেরকে ট্র্যাক করতে না পারে, ট্রেস করতে না পারে, আর হুমকি ধামকি দিতে না পারে। এভাবেই আমরা স্ট্রাগল করেছি দেশ দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার আগ পর্যন্ত। এই কথাগুলো কখনো বলি নাই, আজকে আপনাদের সামনে বলেছি, কারণ আপনাদের মতনই কিছু আমলারা আমাদের সাথে এই অন্যায়গুলো করেছে, এবং এই আমলারাই, এই স্বৈরাচার আমলারাই এই ফেসিসকে, এই স্বৈরাচারকে টিকিয়ে রেখেছিল। আপনারা মানেন আর না মানেন, এটা সারা বাংলাদেশ জানে। আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে সেসব স্বৈরাচার আমলারা যাতে আর কখনো তৈরি হতে না পারে, কেউ যাতে কোনো স্বৈরাচার যাতে এসে আমলাদেরকে আবার স্বৈরাচার বানাতে না পারে, সেটা আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ কাজ করে যাবেন, সেরকম একটা বাংলাদেশ তৈরির জন্য। প্রথমেই বলেছি মুগ্ধর সাথে আমার সবসময় সমানে সমানে টক্কর হতো, কিন্তু মুগ্ধ যেটি করে গিয়েছে সেটির প্রতিযোগিতা এখন কিভাবে করব। এখন খালি সুযোগ খুঁজি যে মুগ্ধর থেকে বড় কিছু করে কিভাবে দেশের জন্য অবদান রাখবো বা কিভাবে দেশের জন্য শহীদ হব। এরকম যদি কোনো সুযোগ পাই কখনো এই সুযোগ হাতছাড়া করব না। রাস্তা দিয়ে যখন যাই মানুষ আমাকে দেখে বলে যে মুগ্ধর ভাই স্নিগ্ধ যাচ্ছে, এটা একদিক দিয়ে গর্বের বিষয়, আর একদিক দিয়ে কষ্টের বিষয়। কষ্টের বিষয় কারণ আমার হিংসা হয়। মুগ্ধ যা করে গিয়েছে, মুগ্ধর জন্য এখন আমাকে চিনে। আমার মনে হয় এই দেশের প্রত্যেকটি জুলাই যোদ্ধা এই বিষয়ে এই শহীদদেরকে নিয়ে হিংসা করে। কেন? তারা নিজেরা শহীদ হতে পারেনি, তাই নিয়ে। তাই এই দেশের যারা এই জুলাই যোদ্ধারা ছিল, তারা পরবর্তী সময়ে নিজেদের জীবন দিতেও একবারও দ্বিধাবোধ করবে না। তারা পরবর্তী সময়ে নতুন বাংলাদেশে যদি আবারও কোনো স্বৈরাচার জন্মগ্রহণ করতে নেয়, তারা সবার আগে বুক চিতিয়ে রাস্তায় অংশগ্রহণ করবে সেই স্বৈরাচারের পতনের জন্য। আর মৃত্যুর ভয় নেই, এবং আমরা প্রতিযোগিতা করি কে কার আগে কত বড় অবদান রেখে আমরা দেশের জন্য শহীদ হতে পারবো। ধন্যবাদ সকলকে। আমাকে এখানে যারা আমন্ত্রণ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আপনাদের সকলের উদ্দেশ্যে আমাদের থেকে একটি চাওয়া, নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে
আপনারা সকলেই যার যার জায়গা থেকে এগিয়ে আসবেন, শহীদ এবং আহতদের পাশে এসে দাঁড়াবেন। এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের আশা এই নতুন বাংলাদেশে। সকলকে অসংখ্য ধন্যবাদ। জনপালস, ইউর ভয়েস আওয়ার পালস।